আরও আগেই নেভানো যেত, কিন্তু অনুমতি পাওয়া যায় নাই। ওই স্যার নাকি অনুমতি দেয় না, না কি করছে, স্যার দিয়ে নিয়ে আগুনে পোড়ালে পরে বুঝতে কেমন লাগে। আসতে চাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারাও গত 1 বছরেরও বেশি সময় ধরে কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কতটুকু সেটি সাধারণ মানুষ জানছে, এবং আমি আসলে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আলোচনা করলে বিশাল আলোচনা হবে। তফসিল ঘোষণার পূর্বে যে আইন শৃঙ্খলা কার্যক্রম আমি যেটি পড়লাম, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবার জন্য চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধার, এই কার্যক্রমগুলো কি চোখে পড়ছে, বা প্রস্তুতি আসলে কতটুকু নির্বাচন? এটা আসলে না বলা বড় কঠিন। এই কারণে কি, ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আপনি কখন বলবেন? যখন কোনো একটা ঘটনা ঘটবে। এখন সেই ঘটনা মনে ছিনতাই হলো, অথবা এরকম মানে অবৈধ অস্ত্র যেগুলি বাইরে আছে সেই অস্ত্রগুলো ব্যবহার হলো, তখন আমরা বলতে পারি যে অস্ত্রগুলোতে বাইরে আছে, ব্যবহার হচ্ছে, এটা তো খারাপ পরিস্থিতি। এটা এক ধরনের দৃশ্য যে আগেই বলা যাবে না। আবার ধরেন এখন ব্যবহার হলো না, হয়তো এমনও হতে পারে তারা হয়তো বিশেষ একটা সময়ের জন্য ওগুলি রেখে দিয়েছে, তখনও হতে পারে। তো অনেক কিছুই হতে পারে। এখন যদি সরকারের টেন্ডেন্সি এমন থাকে যে যখন একটা অঘটন ঘটবে তখন আমি ফ্যাসিবাদের উপরে একটা দায় চাপাই দিলাম, তো এটা ফ্যাসিবাদের উপরে দায় চাপা দেওয়ার অর্থই হলো যে তুমি আসলে ভাই বিচারটা করতে চাও না। যেমন ধরেন এই যে আগুন ধরলো, প্রত্যেকটা আগুনে কিন্তু একটা ব্লেম গেম খেলা হচ্ছে। এরকম দৃশ্য কিন্তু আমরা আওয়ামী লীগের মূল্য দেখছি। কোথাও একটা আগুন ধরলো, ভাবখানে এরকম যে যদি একটু মানে দিয়াশালার কাঠি জ্বালানো হয় তবু বলতো যে এটা না, এই আগুন সন্ত্রাস করতেছে বিএনপি জামাত, তারা এরকম করতো আর কি। এখন ওই একই রকম দেখছি। তবে এটা ব্লেম গেমের দরকার নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো না এটা সরকার নিজেই বলে, এটা আমি আর নতুন করে কি বলবো। তবে এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা দেখছি না। ইলেকশনের সময় কি হয় দেখা যাক, কারণ আওয়ামী লীগ তো ইলেকশনের মধ্যে নাই। এখন যে কটা দল আছে এরা সবাই তো ইলেকশন করতে চায়, কারণ যারা ইলেকশন করতে চায় তারা মারামারি কি কারণে করবে। এখন যদি মনে করেন জয় ছিনে আনার জন্য কেউ মারামারি করে সেটা এক কথা। এবং আমি যতটুকু শুনেছি যে আর্মি থাকবে, সেনাবাহিনী, ওরা মানে নিয়মিত 8 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ওরা নিয়মিত বাহিনী হিসেবে থাকবে, মানে এটা স্ট্রাইকিং ফোর্স না। যদি নিয়মিত বাহিনী হিসেবে থাকে না, তাহলে আমার মনে হয় না যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। আমার খুব একটা ঝুঁকি নেই আপনার, আমার মনে হয় না। কিন্তু এই যে সাম্প্রতিক আপনি যে উদাহরণটা দিলেন, এই যে আগুনের ঘটনা, বাংলাদেশে যে কার্গো ভিলেজে যে আগুনের ঘটনাটা ঘটলো, বা চট্টগ্রামে যেই চিকিৎসা সরঞ্জাম তৈরির যে কারখানায় আগুনের ঘটনাটা ঘটলো, এই কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যখন এই আগুনের ঘটনা ঘটে, সেগুলো কি আসলে কোনোভাবে কি বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো না কোনো দায় আছে আসলে এই জায়গায়? দেখেন, এটা যখন আপনি বলবেন তখন আপনাকে আগে তাহলে বোঝা যাবে যে আপনাকে ধরে নিচ্ছেন এটা কেউ আগুনটা লাগিয়েছে। আপনি ধরবেন কিসের উপর নির্ভর করে? সেটি তদন্তের আগে তো আসলে বলা যাবে না, কাজে এটা ধরা ঠিক হবে না। তবে এগুলো অ্যাক্সিডেন্টও হতে পারে। এখন বলবেন যে একই সঙ্গে পরপর 3টা অ্যাক্সিডেন্ট হয় কে 5 দিনের মাথায়, এটা কীভাবে হয় জানি না, তবে হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এই আগুনের ঘটনায় কিন্তু আমি সরকারকে দায়ী করবো যে তারা আগুন ধরতে পারে ভাই, কিন্তু আগুন ধরার পর সেটা সম্পূর্ণ পুরে ভস্মীভূত হওয়ার আগ পর্যন্ত আপনি নিভাইতে পারেন না। এটা হলো আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা খুব একটা প্রত্যাশিত যোগ্যতা নয়, এই যোগ্যতা আমরা চাই না। এই যে আপনার কার্গো ভিলেজেরটা তখনই নিভছে যখন নাকি জ্বলার মতো আর কিছু ছিল না, পুরা শেষ। হ্যাঁ, তাহলে ওটা ছাই তো আর জ্বলবে না, তো শেষ হয়ে গেছে। এখানে তো কোনো আপনি পারেন নাই কেন? তাহলে এত টাকা দিয়ে এগুলি এরাই খাবার লাভ কি হলো? চট্টগ্রামেরটাও 17 ঘন্টা লেগেছে। তো এগুলি ঠিক না। এগুলি মানে আমরা শুনছি কার্গো ভিলেজ এটা নাকি আরো আগেই নেভানো যেত, কিন্তু অনুমতি পাওয়া যায় নাই। ওই স্যার নাকি অনুমতি দেয় না, না কি করছে, স্যার দিয়ে নিয়ে আগুনে পোড়ালে পরে বুঝতে কেমন লাগে। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার একটি মন্তব্য আপনাকে পড়ে শোনাবো এবং আপনার মতামত জানতে চাইব। উনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অদক্ষতা, আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রদের চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা অদক্ষতার কারণে আইন শৃঙ্খলার অবনতি হবে, এরকম একজন সাবেক সেনাপ্রধান, ওনার আইন শৃঙ্খলা এখানে অনেকগুলি সম্ভাবনার কথা শুনছি আমি, অনেকগুলি বলছেন আপনি, আমি সবগুলো আসলে মনে রাখতে পারতেছিলাম না। এত সম্ভাবনা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, অনেক কিছু হবে। তো এত দূর মনে হয় যাওয়ার দরকার নাই।
এত মানে মানে এটা মানে অনেকগুলি সম্ভাবনা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আর্মি পার্সন তো এই একটা আক্রমণ যখন করেন, একটা প্ল্যান যখন করেন, তখন কিন্তু অনেকগুলো অপশন রাখেন, হয়তো ওইভাবে করছেন। আমরা সাধারণ পাবলিক, খুবই ছোট মানুষ, আমি ওনার সঙ্গে ঠিক এই জায়গাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির নির্দেশে দায়িত্ব পালন করবেন। সেই জায়গা থেকে আমাদের খুব পরিচিত সাংবাদিক জুলকারনাইন স্যার উনি যখন বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন একজন কিন্তু চালায় অন্য কেউ, সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিভাবে, যদি অন্য কেউ চালায়, সেই মানে কেন চালায়, তাকে কেন চালাতে দেওয়া হয়, এটা তো একটা কারণ থাকতে পারে। হয়তো উনি পার্সোনালিটির দিক দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও মানে বেটার কেউ হতে পারে, আমি জানি না। জুলকারনাইন সাহেব তার নাম বলে না কেন? নাম বলুক, সেই জায়গায় নাম বলে না কেন? এখানে আমরা একেবারে গত 1 বছর ধরে যেই আলাপটা করতে চাই যে পুলিশের যে মনোবল হারানো, আমি ইন্টারভিউতেও বলছিলাম, এবং দলীয়করণ, প্রশাসনের এর আগে দলীয়করণ এবং এর আগের সরকারের প্রশাসন নিজেদের লোক দিয়ে সাজানো, এবং সেই মানুষে তারাই পুলিশে আছে, তারাই প্রশাসনে আছে, তাদের দ্বারাই তো আসলে নির্বাচনটা হবে। সেই জায়গা থেকে সেই মানুষগুলো দ্বারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঝুঁকিমুক্ত রাখাটা সম্ভব কিনা সর্বশেষ আপনার কাছ থেকে জেনে তুষার ভাইয়ের কাছে যাব। দেখেন, সম্ভব অসম্ভব অনেক কিছু আছে। পুলিশের মনোবল ভেঙে পড়ছে, এটা সরকার বলতেছে, এটা সরকারের বলা উচিত না। যখন সরকার নিজেই বলে যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে, তখন আমার মানে মানে ফলোয়িং কোশ্চেনটা হয়, তো এই মনোবল ফিরিয়ে আনার জন্য আপনি কি করছেন? আপনি তো কিছুই করেন নাই। আপনি কোনো উদ্যোগ নিছেন? উদ্যোগ নেন নাই। কিন্তু আপনি নিজে কোনো উদ্যোগ নেবেন না, খালি বলবেন যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে, তাহলে পুলিশের মনোবল ভালো হবে কিভাবে? কিন্তু আপনি বলছেন উদ্যোগ নিচ্ছে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবের অনেকগুলোই বাস্তবায়ন হয়ে গেছে, অনেকগুলো বাস্তবায়নের পথে। উদ্যোগটাকে সেটা বলেন না, যদি বাস্তবায়ন হয়ে থাকে সেই বাস্তবায়নটা কই? আমি তো দেখিনি এই পর্যন্ত কিছু। আপনি উদ্যোগটাকে, উদ্যোগ বিভিন্ন রকম হতে পারে, এদেরকে আপনি মোটিভেট করতে পারেন, আপনি নতুন পুলিশ নিয়োগ দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। আপনি 1-1.5 বছর সময় একদম কম না, আপনি করছেনটা কি বলেন না? করছেন নাকি রাত 3টার সময় প্রেস কনফারেন্স ডাকা ছাড়া? আর নতুন কি করছেন বলেন? এবং প্রেস কনফারেন্স ডেকে আপনি বলছেন যে আগামীকালকের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে, নাহলে আমি পদত্যাগ করবো। আগামীকাল আসছে, আগামীকাল গেছে, কিছু চেঞ্জ হয় নাই, আপনি পদত্যাগ করেন নাই। তো দেখতেছি তো উনি কি বলেন, ওনার নিজেরও খেয়াল থাকে না, কি বলেন বলে চলে গেল উনি। এখন ভাই এটা কিছুই হয় নাই, এবং এটা কোনো উদ্যোগও নেয় নাই। কি বলেন আপনি? আপনার দৃশ্যমান একটা উদ্যোগ বলেন না, পোশাক কি একটা পরিবর্তনের উদ্যোগ একটা নিছে উদ্যোগ এসেছে, যেটাকে মানে পুলিশের মনোবল একদম চাঙ্গা হয়ে গেছে? বলেন তো কি নিছে তারা? না মনোবল চাঙ্গা দৃশ্যমানের মধ্যে আমরা দেখেছি পোশাক পরিবর্তনের মতো একটি পরিবর্তনের পোশাক পরিবর্তন এখন হয় নাই, এটা হওয়ার কথা বলা হয়েছিল। এটা দেখে আমরা আবারও আলোচনা, র‍্যাবের পোশাকটা কি একদম ইয়ের মতো, বিলাইয়ের মতো মনে হচ্ছে। এই জায়গাটা আমরা বাঘ একটা বিলাই। আমরা আবার আলোচনা আসতে চাই একটু সার্ভার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনার কাছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচন, অর্থাৎ নির্বাচন, আমি যদি নির্বাচন পর্যন্ত যাব না, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে রকমের অবস্থা, আপনারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন, যেরকম একটা নির্বাচন প্রত্যাশা করেন, সেরকমের নির্বাচন করবার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা দৃশ্যমান হচ্ছে কিনা, বা ডিসেম্বরের মধ্যে সেটি হবে কিনা আপনার কাছে যদি জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা যেরকম নির্বাচন চাই, নির্বাচনটা আমরা চাই কারণ নির্বাচন ছাড়া সংস্কারটাও ধরে রাখা যাবে না, এই দুটো একসাথে জড়িয়ে আছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, এই মুহূর্তে মাঠের বাস্তবতাটা যদি বলি, তাহলে বলতে হয় যে মাঠে আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা হচ্ছে বাস্তব কথা। এবং প্রশাসন বা পুলিশ প্রশাসন যে সবসময় নিরপেক্ষভাবে কাজ করছে, বা তাদের উপর রাজনৈতিক চাপ আছে, তারা হয়তো অনেক সময় চায় যে জনগণের পক্ষে থাকতে, কিন্তু অনেক সময় রাজনৈতিক চাপের কারণে তারা পারছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে টিআর কাবিখা 1%, এই কাজগুলো সাধারণত মেম্বারদের কাছে আসে, মানে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আসে। এখন বিএনপির পক্ষ থেকে এই চাপ দেওয়া হচ্ছে মেম্বারদেরকে, এবং চেক জালিয়াতি করা হচ্ছে, তাদের চেক জালিয়াতি করে ইউএনওর কাছে গিয়ে বলা হচ্ছে যে এই কাজগুলো মেম্বাররা আমাদেরকে দিয়েছেন, আসলে সেটা দেন নাই। কিন্তু তারাই এই মেম্বারদের নামে চেক জালিয়াতি করে মেম্বারদেরকে হুমকি দিচ্ছেন, বলা হচ্ছে যে মানে অন্যথায় করলে এই করবে, সেই করবে, এলাকায় থাকতে দেবে না, মারবে, কাটবে ইত্যাদি। এবং তারা হচ্ছে চেক জালিয়াতির করে ইউএনওকে বলতেছে এই কাজগুলো আমরা পাই। এইটা হচ্ছে একটা, আমি একটা উদাহরণ দিলাম মাঠে ক্ষমতার ভারসাম্যটা বোঝার জন্য আর কি। এবং পুলিশের যে অবস্থা, আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ যে কোনো সময় যদি তারা চায়, তাহলে তারা আসলে পরিস্থিতির কন্ট্রোল নিতে পারে। কিন্তু তারা চায় কিনা, বা তাদের উপর সে ধরনের নির্দেশ আছে কিনা, এটা হচ্ছে প্রধান বিষয়।
ঠিক আছে, বাংলাদেশের পুলিশের সক্ষমতা নিয়ে আমার কখনোই কোনো মানে ডাউট ছিল না, এখনো নাই, এখনো নাই। কিন্তু পুলিশ সবসময় তাকিয়ে থাকে ক্ষমতায় যারা আছেন তাদের ইন্টেনশন কি। তো সেইটা যদি আপনি পুলিশকে ওই ধরনের সিগন্যাল না দেওয়া হয়, শুধু ফাঁকা কথা না, মানে সরকার যেটা করে যে প্রচুর ফাঁকা কথা বলে, এই ফাঁকা কথা বলে তারা বলতে চায় যে আগামীতে উৎসব মুখর নির্বাচন করব, ঐতিহাসিক নির্বাচন করব, এই করব সেই করব, কিন্তু এইটার জন্য যে দৃশ্যমান পদক্ষেপগুলা আপনি দুটো জিনিস দেখতে পান এই নির্বাচন কেন্দ্রে। একটা হচ্ছে প্রধান উপদেষ্টা কিছুদিন পর এসে স্মরণকালে সেরা নির্বাচন করবো, শ্রেষ্ঠ নির্বাচন করবো এগুলো বলেন। আরেকটা হচ্ছে ইসি তার ওখানে বসে আগারগাঁয়ে বসে বিভিন্ন জনের সাথে মত বিনিময় করে। এর বাইরে দৃশ্যমান পদক্ষেপ ইলেকশনের জন্য ধরেন আপনার অনেকগুলো কাজ করতে হয়, যে টপ টেরর সন্ত্রাসীরা সব মানে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা এলাকায় মাদকের সয়লাভ, মাদকের অর্থ দিয়েই কিন্তু আপনার অবৈধ অস্ত্র ইত্যাদি কেনা হয়, মানে এগুলো একটা একটার সাথে জড়িয়ে থাকে। এবং এই লোকগুলাই ইলেকশনে ভোট রিগিং করবে সাধারণত, এই টপ টেরর সন্ত্রাসীরাই। এটা বাইরে কেন এদেরকে ধরা হচ্ছে না কেন, অস্ত্র উদ্ধার করা হচ্ছে না কেন? প্রত্যেকটা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা যখন জেলায় যাই আমরা বলি যে আপনারা অস্ত্র উদ্ধার করেন, এটা সবাই জানে, ওপেন সিক্রেট, কোথায় কি হচ্ছে শুধুমাত্র প্রশাসন জানে না। এটা একটা এই বাস্তবতাগুলো আছে। ফলে সুষ্ঠু নির্বাচন অবশ্যই হতে হবে, এটা ম্যান্ডেটরি, এবং এটা না হলে বাংলাদেশ আরো গভীর সংকটে পড়বে। এবং জুলাই সনদ, জুলাইয়ের সংস্কার, গণঅভ্যুত্থানের পরের সংস্কার কিছুই আসলে ধরে রাখা যাবে না, নির্বাচনের সাথে এটার মানে ভাগ্যটা জড়িয়ে আছে। এবং এটা নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সরকারের আরো অনেক দৃশ্যমান এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু তফসিল ঘোষণা বাকি আছে খুবই অল্প কয়েকদিন, মানে ডিসেম্বরের ফার্স্ট হাফে, যদি মানে আপনার 1.5 মাসেরও কম সময় সে অর্থে বলতে গেলে। কিন্তু সেই রকম সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান কিন্তু আমরা এবং আসলে সরকারের মানে গাইডলাইন কোনটা, অভিমুখ কোনটা, এটাও কিন্তু বোঝা যায় না আসলে এই মুহূর্তে সরকার কি নিয়ে ব্যস্ত, কি নিয়ে তারা এই করছে। এই যে ধরেন জুলাই সনদ নিয়ে যে কাণ্ড কারখানাগুলো হলো, এটার এই পর্যন্ত এরকম আসার পেছনে কিন্তু সরকারেরই অব্যবস্থাপনা দায়ী, সরকারের সিদ্ধান্তহীনতা দায়ী, এবং সরকারেরই আপনার বলবো যে আমি নিষ্ক্রিয়তা দায়ী, ঠিক আছে। কিন্তু এরকম করে আপনি জুলাই সনদের মতো একটা প্রোগ্রামে আপনি ওখানে যেই পরিস্থিতি তৈরি হলো, এবার সারা দেশে নির্বাচনের কথা চিন্তা করেন, প্রচুর অনেক জায়গা আছে এমনকি এই সরকার তো এটা বলা সৎসাহস রাখে না যে এমন সরকার বা নির্বাচন কমিশন যে এই এতগুলো ভোট কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, এগুলোকে আমরা এই প্রক্রিয়ায় ঠিক করব। অন দ্য আদার হ্যান্ড এই যে সীমানা পুনর্নির্ধারণের একটা ব্যাপার আছে, সীমানা পুনর্নির্ধারণের মধ্য দিয়ে যার এলাকায় লোকাল পাওয়ার আছে তারা যেটা করছে, ধরেন একটা জায়গায় আপনি জানেন যে এখানে আপনার দুর্বলতা আছে, এই কেন্দ্রে আপনি এখানে পারবেন না, তখন আপনি এখান, এবং এটা প্রতিষ্ঠিত ভোট কেন্দ্র, কিন্তু আপনি এখান থেকে ভোট কেন্দ্রটা সরিয়ে নিয়ে যাচ্ছেন একেবারে নদীর পাড়ে, চরের কাছাকাছি, এমন জায়গায় যেখানে মানুষ যাবে না, যেখানে আপনার যে কোনো ধরনের অপকর্ম করতে আপনি সুবিধা পাবেন। এগুলো তারা স্থানীয় প্রশাসনের সাথে কিংবা নির্বাচন কমিশনের সাথে মানে মিলে ঝিলে এই ধরনের কাজগুলো করছে। বিশেষত ধরেন আমি আমাদের এলাকায় বলতে পারবো এগুলো বিএনপি এই কাজগুলো সবচেয়ে বেশি করছে, কোনো কোনো ক্ষেত্রে জামায়াত ইসলামী এগুলোতে জড়িত, এবং এই জিনিসগুলো আসলে তাদের পক্ষেই সম্ভব, তারা এগুলো জানে, এই মেকানিজমগুলো। আমরা নতুন দল, আমরা এগুলো এখনো জানি না, আমরা এলাকায় মাত্র নতুন রাজনীতি শুরু করেছি, এবং আমরা মানুষের সাথে পরিচিত হওয়া, মানুষের সাথে ইন্টারাকশন করা এবং আমাদের সাংগঠনিক বিস্তৃতি, এটুকু পর্যন্ত আমাদের কার্যক্রম সীমাবদ্ধ। কিন্তু ওই যে কোন ভোট কেন্দ্র ঐতিহাসিকভাবে কার, কোন দলের দুর্বলতা, তাকে কোথায় সরাতে হবে, বা কি সীমানার কোন উপজেলাটাকে, কোন ইউনিয়নটাকে বের করে নিতে হবে কেটে, কোন ইউনিয়নটাকে ঢুকাতে হবে, এই মারপ্যাচগুলো আসলে এই বড় দলগুলো বুঝতে পারে। ফলে এরা, এবং বিশেষত এই কাজগুলো সবচেয়ে বেশি করছে স্থানীয় পর্যায়ে বিএনপি, ঠিক আছে। আমি যেটা টিআর কাবিখার উদাহরণটা দিলাম, এটা কিন্তু ডেঞ্জারাস, যে আপনি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে, মেম্বারদেরকে তাদের চেক জালিয়াতি করে ইউএনওর কাছ থেকে গিয়ে এই কাজগুলো বের করে নিয়ে আসছেন। হয়তো ইউএনও সাহেব হয়তো জানেনও না, হ্যাঁ, তাকে দোষও দেওয়া যাবে না, কিন্তু এই কাজগুলো তারা করছে। ফলে আমরা যেখানে যেখানে যতটুকু খবর আমাদের কাছে আসে, আমরা কিন্তু কনসার্ন রেজ করছি যে আপনারা দেখেন এগুলো, তখন হয়তো তারা ব্যবস্থা নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইভাবে এটা তো এইভাবে তো পারা যাবে না। তারা এরকম একটা মানে অপকর্মের একটা বিস্তীর্ণ জাল তৈরি করে রেখেছে। এই যে আপনি যদি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডটা নেই, এবং এখানে বিএনপি বিশেষ করে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে, এবং সরকারকে আপনি সুনির্দিষ্টভাবেই বলছেন যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য, আপনারা তো আসলে এই দাবিগুলো যতটা নিয়ে আসা দরকার ততটুকু নিয়ে আসছেন না। আপনারা দাবি আনছেন দলীয় দাবিগুলো, এটিও তো আসলে না। আমাদের দুটো মেজর দাবি, জুলাই সনদ, এটা দলীয় দাবি না, জুলাই সনদ। আরেকটা হলো প্রতীক নিয়ে, প্রতীক হলো আপনার ইটস লাইক ইউর আইডেন্টিটি, এটা নিয়ে আপনাকে মানে আপনাকে, আমরা তো এটা নিয়ে কিছু করতে চাই নাই, প্রতীক আপনি আমাকে দিয়ে দেবেন, আমি আমার কাজ শুরু করব। কিন্তু আপনি যখন আমাকে প্রতীক নিয়ে আটকাচ্ছেন, তখন আমাকে একেবারে বেসিক প্রাইমারি জিনিস নিয়ে ফাইট করতে হচ্ছে, এটা আমার করার কথা ছিল না। এর বাইরে আমরা যতগুলো, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলি, আমরা এই যে ডিসি, এসপি কিংবা স্থানীয় প্রশাসনের বিভিন্ন ধরনের একপেশে আচরণের কথা বলি, এটা তো আর আমাদের দলীয় স্বার্থে বলি না, এটা আমরা বলি যে আপনি এই মানে ইলেকশন করার জন্য, আপনার এটা সবাই বোঝে, 4 জন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, ডিসি, এসপি, ইউএনও, ওসি, এই 4টা পোস্ট, ব্যক্তি মানে এই 4টা পোস্ট, তাদেরকে কিভাবে আপনি ডিরেকশন দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং
তারা যদি আমি বিশ্বাস করি এটা এখনো, এই যে এত বলা হচ্ছে মনোবল নাই, এই নাই সেই নাই, কিন্তু আমি এখনো বিশ্বাস করি তারা যদি স্ট্রিক্ট ডিরেকশন পায় তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বাংলাদেশে, কেউ কোনো ধরনের অপকর্ম করতে পারবে না। কিন্তু তারা যদি স্ট্রিক্ট ডিরেকশন না পায় তখন তারা সবসময় তাকিয়ে থাকবে যে আসলে ক্ষমতা কোন দিকে হেলে যাচ্ছে। বিশেষত লন্ডন মিটিংয়ের পরে একটা ধারণাই করা হচ্ছে যে ক্ষমতা, যখন আপনার দেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা যখন গিয়ে একটা দলের প্রধানের সাথে গিয়ে লন্ডনে দেখা করে আসেন, তখন আসলে এটা একটা মেসেজ ছড়িয়ে পড়ে পুরো দেশের মধ্যে। ইমব্যালেন্স না শুধু, পৃথিবীর কোন দেশে আর একটা নজির আছে যে আপনার সরকার প্রধান কি আরেকটা দলের সাথে আরেকটা দেশে গিয়ে দেখা করে এসছে এবং সেখানে বের হয়ে তারা দুজন জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে? নজির নাই। এটা কি মেসেজ দিল স্থানীয় প্রশাসনের কাছে? এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং এরপর থেকে এটা আসলে একচেটিয়াভাবে হেলে গেছে। আর জামায়াত ইসলাম, তার আগে তো অভিযোগ করা হতো যে সরকার এনসিপির দিকে হেলে যাচ্ছে, এটা সবসময় বলা হয়েছে, কিন্তু কেউ কোনো দৃশ্যমান কোনো কিছু এনসিপির দিকে যদি হেলে থাকে, প্রতীক নিয়ে এনসিপির এইরকম ইয়ে করতে। কিংস পার্টি কি জিনিস জানেন? কিংস পার্টি হচ্ছে অন্যের মার্কা ছিনিয়ে নেয়। আমি মানে ইয়ের খাতিরে, কি বলে, ভদ্রতার খাতিরে আমি উদাহরণগুলো দিচ্ছি না, বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে। যদি ভদ্র ভাষায় বলি, অন্যের মার্কা নিয়ে নিয়েছেন আপনি, আপনার কাছে ক্ষমতা আছে, এইটা হচ্ছে কিংস পার্টি। আর আমাদেরকে মার্কা যেটা আমাদের ন্যায্য দাবি সেটা দিচ্ছে না। তাহলে ফলে আমাদের দিকে এটা বলা হয়েছে যে নির্বাচন কমিশন বলছে যে এটা তো তাদের প্রতীক তালিকায় নেই। প্রতীক তালিকায় কেন নাই? প্রতীক তালিকা অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এটা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নাই, এবং এটা তাদের খসড়া প্রতীক তালিকায় ছিল। এটা জানার পরেই আমরা আবেদন করেছি। যখন আমরা আবেদন করেছি তখন তারা এই ব্লাফটা করা শুরু করেছে। এর অল্টারনেটিভও তো ছিল আপনাদের প্রস্তাবে, সেগুলো তো আছে। না, আমরা প্রথমে বলেছিলাম যে শাপলার পরে কলম এবং মোবাইল, কিন্তু আমরাই আবার 3 অগস্টে নিবন্ধন দেওয়ার আগেই কিন্তু আমাদের এটা সংশোধন করেছি, চয়েস সংশোধন করেছি, লাল শাপলা সাদা শাপলা। এখন সেটা তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ওনারা শাপলা না দেওয়ার কারণটা ব্যাখ্যা করছেন না, না দেওয়ার কারণটা একটা অস্পষ্টতা রাখছেন। একদিন বলছেন দেয়া যাবে না, আরেকদিন বলছেন ব্যাখ্যা করবো না, আরেকদিন বলছেন প্রয়োজন দেখছি না। প্রথম দিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল যে জাতীয় প্রতীকে, কিন্তু সেটা যখন মানে ব্যাপকভাবে ফেইল করেছে, এবং আমরা যখন দেখিয়েছি লিখিতভাবে যে সংবিধানের অমুক অমুক ধারা অনুযায়ী কেন এটা জাতীয় প্রতীক না, ঠিক আছে। আপনাকে এই যে এই জিনিসটা আমি একটা ঐতিহাসিক উদাহরণটা দিই, এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। 2001 সালে একজন ব্যক্তি আদালতে রিট করেন 102 এর অধীনে, যে কি 3টা প্রতীক, নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল, এই 3টা হচ্ছে। এবং ধানের শীষের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে বলা হয় এটা আমাদের জাতীয় প্রতীকের অংশ। এই কথাটা আমি আজকে এই জাজমেন্টটা দেখলাম। হ্যাঁ, এটা বলা, ওই রিটে বলা হয়েছে না জাতীয় প্রতীকের অংশ, এটা আমরা এমনি বলি, কিন্তু ওই রিটে ওই ব্যক্তি উল্লেখ করেছেন যে এটা জাতীয় প্রতীকের অংশ। এর বাইরে নৌকা হচ্ছে লোগো, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো, সরকারি প্রতিষ্ঠানের। লাঙ্গল হচ্ছে পুলিশের ছিল, লাঙ্গল হচ্ছে আপনার আনসারের লোগো। সুতরাং এগুলো নির্বাচন কমিশন যেন নির্বাচনী প্রতীক থেকে সরিয়ে নেয়, এই রিট করেছেন। তখন আদালত ব্যাখ্যা দিয়ে বলেছে যে এতে করে এগুলো অমুক অমুক দলের প্রতীক থাকার ফলে জনমনে কোনো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে না এবং সরকারি প্রতিষ্ঠানের সাথেও কোনো কনফ্লিক্ট তৈরি হচ্ছে না, ফলে এইটা রিট গ্রহণযোগ্য না, খারিজ করে দিয়েছে। ফলে এই জিনিস কিন্তু সেটেল। মানে আবার, এবং কিছুদিন আগে আপনি দেখতে পারেন যে জামায়াত ইসলামের যে দাড়িপাল্লা নিয়ে আদালত কিন্তু বললো যে এটা কোনো প্রবলেম না। ফলে এই জিনিসগুলো নিয়ে আদালতের দৃষ্টিভঙ্গিটা তো আপনার কাছে হাজির আছে, প্রেসিডেন্স আছে, এবং আপনি জানেন যে এটা আইন দ্বারা সিদ্ধ। সবসময় আপনার কাছে একই ঘটনা যদি আগে প্রেসিডেন্স থাকে, এটাকে সবসময় নজির হিসেবে টানা হয়। তা আমরা তো এখন এটাকে নজির হিসেবে, আমি আজকেই জাজমেন্টটা দেখেছি এবং আমি দেখলাম যে বাংলাদেশে সেটেলড ইস্যুগুলো নিয়ে কিভাবে ইসি আবার আনসেটেল করার চেষ্টা করছে। এগুলো কিন্তু সেটেলড ইস্যু। এটি আপনাদের পক্ষ থেকে আসলে